প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজ আবার আমি আসলাম ক্লাসে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে যে কোর্সটা পড়াই, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি অ্যানশিয়েন্ট মেডিয়েভেল, এর আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইলোরা দাসমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস, ঠিক আছে? আর আমাদের কোর্স নাম্বার হলো 102। আমরা কি পড়াবো একটু আমাদের টপিকগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথমে যখন আমাদের ক্লাস শুরু হয়েছিল, আমি তোমাদেরকে প্রথম প্রাচীন যুগের দর্শন থেকে শুরু করেছিলাম। প্রাচীন দর্শনে থেলিস, হিরাক্লিটাস, পিথাগোরাস এসব পড়িয়েছি, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস পড়িয়েছি। এগুলো পড়ানোর পরে সফিস দর্শনটা তোমাদের আমার বাকি ছিল, কিন্তু সফিস দর্শনটা কিন্তু প্রি সক্রেটিসের মানে ব্যাপারটা তো, এখানে বেশ কিছু মতবাদ আমাদের বাকি রয়ে গিয়েছিল পড়ানোটা। তো সেই সফিস দর্শনটা আজকে আমরা তোমাদেরকে পড়াবো। সফিস কারা ছিলেন সেই দর্শনটা আমরা পড়বো। তোমরা টপিকগুলো দেখো, টপিকগুলো তোমরা লিখে নাও। দেখো, আমাদের প্রথমে কি আছে, আমরা সফিস্ট কি, হোয়াট ইজ সফিস্ট, সফিস্ট দার্শনিক আসলে কারা বলা হয়, কাদের বলা হয়। তারপরে দেখো, সফিস্ট কি, সফি দর্শনের বৈশিষ্ট্য সমূহ পড়ব। সুফি দার্শনিক মতবাদ কারা দিয়েছেন, প্রোটাগোরাসের দার্শনিক মতবাদ। সুফি দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন প্রোটাগোরাস, তার মতবাদটা আমরা পড়ব। জর্জিয়াসের মতবাদ, ক্যারিক্লিস, থ্রেসিমেকাস, তারা হলেন সবাই সফি দার্শনিক। তারপরে আমরা সফি দর্শনের সাথে গ্রিক দর্শনের যে পার্থক্য, সেই জিনিসটা আমরা পড়ব, যে সফিসদের দর্শনের মতটা কি ছিল আর গ্রিক দর্শনের মতটা কি ছিল, সেই পার্থক্যটা আমরা পড়ব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। আর তোমাদের সাথে আসলে অনেকদিন পর আবার আসলাম। তোমরা, আশা করি যে আমি তোমাদেরকে আগে যে কোর্সগুলো পড়িয়েছি, আগে যে কোর্স মানে প্রশ্নগুলো পড়িয়েছি, যে সাবজেক্টগুলো পড়িয়েছি, তোমরা সেগুলো পড়েছো এবং অ্যাসাইনমেন্ট তৈরি করেছো। কলেজ খোলার পর আমি সেই অ্যাসাইনমেন্টগুলো চেক করব। আচ্ছা, সফিস্ট কি, কাদেরকে আমরা সফিস্ট বলি? দেখো, ইংরেজি সফিস্ট উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সফোস থেকে, যার অর্থ জ্ঞানী মানুষ। সফিস্টদেরকে বলা হয় জ্ঞানী মানুষ। সোজা কথায় সফিস দর্শন বলতে, সফিস দার্শনিক তাদেরকেই বলা হয় যারা কিনা পায়ে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে ঘুরে দর্শন অর্থাৎ জ্ঞান বিতরণ করতেন, এবং সেটা কি করতেন, অর্থের বিনিময়ে তারা এই জ্ঞান বিতরণ করতেন, এবং তাদেরকে বলা হতো কুটতার্কিক পণ্ডিতের দল। প্রাক সক্রেটিস যুগের প্রভাবশালী দার্শনিক সম্প্রদায় তারা। এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন প্রোটাগোরাস, প্রোডিকাস, হিপ্পিয়া, জর্জিয়াস। এরা হলেন গুরুত্বপূর্ণ সফিস দার্শনিক। তাদের ব্যাপারটা এমন ছিল যে আমি যে মতটা দেব সেটাকেই তোমাকে মেনে নিতে হবে, তারা অন্যের মতামতের গুরুত্ব দিতেন না। আর তৎকালীন গ্রিক সমাজে তোমরা দেখো যে এখন আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের কোনো কিছুর কিন্তু অভাব নেই। আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই, আমাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। কিন্তু গ্রিক দর্শনে, সেই গ্রিক ফিলোসফিতে মানুষের ভিতরে জ্ঞানের আকাঙ্ক্ষা ছিল প্রবল, জ্ঞানের তৃষ্ণাটা এত বেশি প্রবল ছিল। মানুষের কিন্তু সেরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। তো মানুষ জ্ঞান আহরণের জন্য অর্থের বিনিময়ে হলেও সফিসদের কাছ থেকে তারা জ্ঞান আহরণ করতে চাইতেন। তো এই জন্য আর কি, যে তাদের গুরুত্বটা খুব বেশি ছিল। পরবর্তীকালে সক্রেটিস, প্লেটো কর্তৃক এদের চিন্তা দর্শন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল, যে তাদের মতামতটা, তারা একতরফা তাদের চিন্তা ভাবনা ছিল। সফিস্টগণ ছিলেন পেশাদার শিক্ষক, তারা বিভিন্ন স্থান পরিভ্রমণ করতেন, পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষাদান করতেন। সফিস্টরা কোনো সুসংগত দার্শনিক চিন্তার অধিকারী না হলেও তৎকালীন প্রচলিত মতবাদের সমালোচনা ও অসঙ্গতিসমূহ আলোচনার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এখন শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে এখন এখানে বলেছি মূলত সফিস্ট কারা।
সফিস্ট হলেন একদল পেশাদার শিক্ষক। তারা জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ, তারা অর্থের বিনিময়ে শিক্ষাদান করতেন। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তারা বাস্তবমুখী ছিলেন, তারা দর্শন সমস্যার কোনো বিশেষ দিক নিয়ে আলোচনা করেননি। সাধারণ রাজনীতিজ্ঞ হিসেবে কিভাবে সাফল্য অর্জন করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করতেন। কেননা তখনকার দিনে রাজনীতি খুব বড় একটা বিষয় ছিল, যে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, সেই জিনিসটার দিকে সবার দৃষ্টি সব থেকে বেশি নিবন্ধ ছিল। গ্রিক দর্শনের আলোড়ন সৃষ্টিকারী সম্প্রদায়ের নাম হলো সফিস্ট সম্প্রদায়। এদের নামকরণ করা হয়েছে এদের চিন্তা ধরনের পরিপ্রেক্ষিতে। তারা কুটতার্কিক পণ্ডিতের দল, তোমাদেরকে আগেই বলেছি। এরা ছিলেন পেশাদার শিক্ষক। এরা প্রচলিত গ্রিক দর্শনের ছিলেন ঘোর বিরোধী। তার মানে সোফিয়া দার্শনিকরা সম্পূর্ণভাবে গ্রিক দার্শনিক দিক থেকে আলাদা ছিলেন। সফিস্ট চিন্তাবিদেরা গ্রিক দর্শনের চিন্তাধারায় এক নতুন গতি সঞ্চার করেন। এরা দলবদ্ধ হয়ে দর্শন প্রচার করতে শুরু করেন। দর্শনকে জাগতিক সমস্যা সমাধানের মাধ্যম হিসাবে করার প্রতি গুরুত্ব আরোপ করেন, যে জাগতিক সকল সমস্যার সমাধান কি দর্শন আলোচনার মাধ্যমেই হবে। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদেরকে সফি দর্শনের কিছু আমি বৈশিষ্ট্য দিয়েছি। প্রথমেই হলো জ্ঞান বিতরণকারী। তারা জ্ঞান বিতরণ করতেন। তারপরে তারা কি করতেন, যুক্তি এবং বিশ্বাসকে তারা প্রাধান্য দিতেন। তারপরে বুদ্ধিমান এবং জ্ঞানী ছিলেন, যে তারা এমনভাবে মানুষকে আলোচনা করতেন যে এই জিনিস করতেন। তারপরে তারা ছিলেন চুলচেরা বিশ্লেষণকারী, বহুমুখী প্রতিভার অধিকারী, ভ্রাম্যমান শিক্ষক, অবাধ বিচরণ, নির্দিষ্ট শ্রেণীভুক্ত, পুরোপুরি শিক্ষক বা দার্শনিক নয়। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু বিশ্লেষণ করছি। যে সফিস্টরা নানা জায়গায় ভ্রমণ করে জ্ঞান বিতরণ করতেন, তবে সেগুলো জটিল দর্শন বিষয়ে আবদ্ধ থাকতো। এসব বিষয়ে জনসাধারণ বিশেষ উৎসাহ বোধ করতেন না। তারপরে দেখো যুক্তি বিশ্বাস। সফিস্টদের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যুক্তি দিয়ে কোনো বিশ্লেষণ এবং সিদ্ধান্ত টানা। কোনো বিষয়ের বাস্তবতা তাদের কাছে বিবেচ্য ছিল না। বুদ্ধিমান এবং জ্ঞানী, তাদেরকে বলা হতো বুদ্ধিমান এবং জ্ঞানী। সাধারণ মানুষের বোধগম্য কোনো বিষয় সফিস্টদের চিন্তা ভাবনায় ছিল না। উইল ডুরান্ট বলেছেন, সফিস্টরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। এদের আবির্ভাব গ্রিক দর্শনের ভূমি উর্বর করে তুলেছিল। ডুরান্ট বলেছেন, সফিস্টরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও বিজ্ঞান ভিত্তিক। তাদের চিন্তাধারা এদের আবির্ভাব গ্রিক দর্শনের ভূমিকে উর্বর করে তুলেছিল। মানে গ্রিক দর্শনের চিন্তার জগতে এক অসামান্য প্রতিভার স্বাক্ষর তারা রেখেছিলেন। তারা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সফিস্টদের মধ্যে কোনো কোনো সফিস্ট খেলাধুলা, শরীরচর্চায় বিশেষ দক্ষতা দেখাতে পারতেন। নিজ নিজ বস্ত্রাদি প্রস্তুতিতে কেউ কেউ দক্ষ ছিলেন। তারা সমস্ত কিছুতে তাদের কি ছিল, বহুমুখী প্রতিভার তারা অধিকার ছিলেন। এবং ভ্রাম্যমান শিক্ষক, তারা পায়ে হেঁটে শিক্ষাদান করতেন। তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন, অবাধ বিচরণ করতেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের ছিল অবাধ বিচরণ। বিচ্ছিন্নভাবে তারা জনগণের মধ্যে শিক্ষা বিতরণ করতেন। ম্যাক্স বলেছেন যে সফিস্টরা কোনো বিশেষ মতবাদ বা মতাদর্শ প্রচার করে যাননি। তারপরে হলো নির্দিষ্ট শ্রেণীভুক্ত নয়। সফিস্টদের কোনো নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীভুক্ত করা যায় না। তারা বলতেন সার্বজনীন শাশ্বত চরম সত্য বলে কিছু নেই। তারা সবখানেই সমানভাবে বিচরণ করতেন। পুরোপুরি শিক্ষক বা দার্শনিক নয়। তারা পুরোপুরি শিক্ষক বা দার্শনিক নন। তারা কি করতেন, তারা তাদের নিজস্ব মতামতকে তারা প্রচার করতেন। তারা এখানে কোনো সুনির্দিষ্ট কোনো কিছু নিয়ে তারা আলোচনা করতেন না। তাহলে শিক্ষার্থীরা, সফি দর্শনের বৈশিষ্ট্যসমূহ তোমরা দেখলে যে 1 নাম্বার কি, আমরা 9টা বৈশিষ্ট্য পেলাম। আমরা প্রথমে যদি আমাদের প্রশ্ন এভাবে আসে যে সফি দার্শনিক কে ছিলেন, আমরা এভাবে আলোচনা করব সফিস্ট কারা ছিলেন এবং সফি দর্শনের বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করব। তার মানে কি, সফিস্ট বলতে আমরা কি বুঝি, কি বুঝলাম? সফিস্ট হলেন কূটতার্কিক পণ্ডিতের দল, ভ্রাম্যমান শিক্ষক। তারা এক জায়গা থেকে এক জায়গায় কি করতেন, পায়ে হেঁটে তারা শিক্ষাদান করতেন। তৎকালীন গ্রিক দর্শনে মানুষের ভিতরে প্রবল জ্ঞান তৃষ্ণা ছিল। তারা কি করতেন, এই পায়ে হেঁটে জ্ঞান বিতরণ করতেন এবং অর্থের বিনিময়ে মানুষ কি করতো, তাদের কাছ থেকে জ্ঞান চর্চা করত এবং জ্ঞান সম্পর্কিত আলোচনা তাদের শুনতো, তাদের কথাগুলো শুনতো।
দেখো, সফিস্টদের হাতে দর্শন সম্পর্কে পরস্পরাগত ধারণার মৌলিক পরিবর্তন তারা ঘটিয়েছিলেন। তাদের পূর্ববর্তী দার্শনিকদের, সফিস্টদের দার্শনিক মতবাদ, যে ফিলোসফিক্যাল ডক্ট্রিন অফ সফিস্ট থিওরি, যেখানে দর্শনের কেন্দ্রবিন্দু ছিল জগৎ, সেই জায়গায় তারা ঘোষণা করলেন জগৎ নয়, মানুষ নিজেই তার কি মানুষ অনুসন্ধানের মূল লক্ষ্য উপযোগ্য। তারা দর্শন ইতিহাসে এমন এক গতিশীল মতবাদের সূচনা করেন যার ফলে দার্শনিক চিন্তায় উন্মোচিত হলো এক নতুন দিগন্ত। সুফিদের দার্শনিক মতবাদের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথমেই যার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হলেন প্রোটাগোরাস। খ্রিস্টপূর্ব 400 অব্দে তার জন্ম, আনুমানিক 410 অব্দে মৃত্যুমুখে তিনি পতিত হন। প্রোটাগোরাস বলেন সব মানুষের পক্ষে বিশ্বজনীন সত্য বলে কিছু নেই, অর্থাৎ সত্য সম্পূর্ণরূপে আপেক্ষিক ও ব্যক্তি সাপেক্ষ একটি ব্যাপার। আমার কাছে যেটা সত্য তোমার কাছে সেটা সত্য নাও হতে পারে, আমার কাছে যেটা মিথ্যা তোমার কাছে সেটা সত্য বলে প্রমাণিত হতে পারে। অর্থাৎ ব্যক্তি মানুষ সকল কিছুর মূল মাপকাঠি। ব্যক্তি মানুষকেই তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। প্রোটাগোরাসের সংশয়বাদের জোর সমর্থন আসে জর্জিয়াস থেকে। জর্জিয়াস ছিলেন আরেকজন সফিস্ট দার্শনিক। খ্রিস্টপূর্ব 483 থেকে 375 পর্যন্ত তার জন্ম। তিনি সিসিলি দ্বীপের অন্তর্গত লিওনটিনি নামক স্থানে জন্মগ্রহণ করেন। জর্জিয়াস তার গ্রন্থে পরিবর্তনশীল ইন্দ্রিয় অভিজ্ঞতার ঊর্ধ্বে অন্য কোনো সত্তাকে বুদ্ধির মাধ্যমে আবিষ্কার করা যায় কিনা এ ব্যাপারে গভীর সংশয় প্রকাশ করেন। উক্ত গ্রন্থে তিনি 3টি বিষয় প্রমাণ চেষ্টা করেছেন। 1 নাম্বার হলো অস্তিত্বশীল বলে কিছু নেই, এ ধরনের কিছু থাকলেও তাকে জানা সম্ভব নয়, জানা গেলেও এর জ্ঞান অন্যের কাছে হস্তান্তর করা যায় না। অস্তিত্বশীল বলে কিছু নেই একথা প্রমাণ করার উদ্দেশ্য জর্জিয়াস এলিয়াটিকদের, বিশেষ করে জেনোর যুক্তির অনুসরণ করেন। জেনো বলেছিলেন বহুত্ব ও গতিতে, অর্থাৎ অস্তিত্বশীল বস্তুমাত্রই স্ববিরোধিতা বিদ্যমান। জেনো দর্শনের এই নর্থক দিক অবলম্বনে জর্জিয়াস তার সংশয়বাদী সিদ্ধান্ত উপনীত হন। সব অস্তিত্বই যখন স্ববিরোধী তখন বোঝা যায় যে কিছুই অস্তিত্বশীল নয়। জর্জিয়াস সত্তার উৎপত্তি বিষয়ক পারমেনাইডিসের প্রসিদ্ধ যুক্তিটি ব্যবহার করেন। তিনি বলেন অস্তিত্বশীল বলে যদি কিছু থাকে তাহলে এর একটা শুরু থাকতেই হবে, আর এর শুরু হবে হয় সত্তা থেকে অথবা অসত্তা থেকে। সত্তা থেকে যদি এর শুরু হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে একে শুরু বলা যায় না, কারণ সত্তা আগে থেকেই ছিল, তার সত্তা আগে থেকেই ছিল, সত্তার শুরু বা শেষ নেই। আর যা অস্তিত্বশীল তা কখনো অসত্তা থেকে উদ্ভূত হতে পারে না, অবস্তু থেকে বস্তুর উদ্ভব হয় না, হতে পারে না। সুতরাং অস্তিত্বশীল বলে কিছু নেই, কোনো কিছু থেকে থাকলেও তাকে জানা যায় না। জর্জিয়াসের এই দ্বিতীয় মত সফিস্ট সম্প্রদায়ের দার্শনিক মতের অংশ বিশেষ। অর্থাৎ এই যে দ্বিতীয় যে মতটা দেখো, এ ধরনের কিছু থাকলেও জানা সম্ভব নয়, যে যে জিনিসটা অস্তিত্বশীল নয় তাকে আমরা জানতে পারি না। দেখো, অস্তিত্বশীল বলে কিছু নেই, এই যে জানা গেল এই জ্ঞান অন্যের কাছ থেকে আমরা কি করতে পারবো না, হস্তান্তর করে দেয় না। তোমরা তিনি যে 3টি বিষয় প্রমাণ করার চেষ্টা করেছেন সেটাগুলো একটু ভালো করে দেখো। কোনো কিছু থাকলেও তাকে জানা যায় না। দ্বিতীয় মতটা যেটা, জ্ঞান বলতে সফিস্টরা ইন্দ্রিয় প্রত্যক্ষণকে বুঝে থাকেন। তারপরে এবং জ্ঞানের ক্ষেত্রে প্রজ্ঞার ভূমিকা তারা অধিকার করেন। ইন্দ্রিয়ানুভূতি যেহেতু ব্যক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, সুতরাং বস্তুর স্বগত রূপ কি তা জানা যায় না, একজন জ্ঞান অন্যজনে সংক্রমিত করা যায় না। জর্জিয়াসের এই উক্তিটির মূলেও জ্ঞান ও ইন্দ্রিয় প্রত্যক্ষণকে একীভূত করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তারা প্রত্যক্ষণকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রত্যক্ষণকে তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন জর্জিয়াসরা। তারপরে দেখো আমরা কাকে কাকে পেলাম, প্রোটাগোরাসের দর্শন পেলাম, জর্জিয়াসকে পেলাম। তারপরে দেখো কেলিক্লিসের দার্শনিক মতবাদ। কেলিক্লিস নৈতিক মত বিশেষভাবে প্রাণিধানযোগ্য। তিনি প্রচলিত নৈতিক মতের বিরোধিতা ছিলেন। তার মতে সবলদের নিয়ন্ত্রণের উদ্দেশ্যই দুর্বলেরা অধিকাংশ আইন প্রণয়ন করেছেন, যে সবলরা যাতে সমাজে প্রভাব বিস্তার করতে পারে এই জন্যই আইনটা সবলদের পক্ষে গিয়েছে, তাতে আইনের প্রাকৃতিক ধর্ম ও গতি কি হয়েছে, ব্যাহত হয়েছে। এটা হলো ক্লেরিক্লিসের দার্শনিক মতবাদ। তো ক্লেরিক্লিসের দার্শনিক মতটা দেখো, তারা বলতে চেয়েছেন যে সকল মতটা সবলদের জন্যই,
তাতে আইনের প্রাকৃতিক ধর্ম ব্যবহৃত হয়েছে। প্রাকৃতিক বিধানকে একটি অভিজাত শক্তি বলে অভিহিত করা যায়, কেননা তা সবলদের পক্ষে সহায়ক ও দুর্বলদের স্বার্থের পরিপন্থী। ক্লিক্লিস এমন এক নতুন ধরনের নেতার প্রয়োজনীয়তার কথা বলেছেন, যিনি নৈতিক বিধি নিষেধ দ্বারা পরিচালিত না হয়েই মানবজাতির সংস্কার সাধনের প্রেরণায় উদ্বুদ্ধ হবেন। তিনি প্রাকৃতিক নৈতিকতার অস্তিত্ব স্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে ঠিক ও বেঠিক নির্ধারণের জন্য প্রকৃতির দেয়া মানদণ্ড আছে। তারপরে শিক্ষার্থীরা দেখো, আমরা কয়জন দার্শনিক পেলাম? প্রোটাগোরাস, ক্লিক্লিস, জর্জিয়াস এবং লাস্টে হলো থ্রেসিমিকাসের দার্শনিক মতবাদ। থ্রেসিমিকাস ন্যায়পরতার সংজ্ঞা দিতে গিয়ে শক্তির সমর্থন করেন। তার মতে শক্তি দ্বারা সমর্থিত না হলে সুবিচার বা ন্যায়পরতা টিকে থাকতে পারে না। ন্যায় বিচারের বা সুবিচারের জন্য শক্তির কথা তিনি বলেছেন এবং আইনের কথাও কিন্তু তিনি বলেছেন। পৃথিবী সবলদের দ্বারা শাস্তি হোক, এটা ছিল তার বাসনা। তবে দুর্বলদের উপর কর্তৃত্ব করার কিংবা দুর্বলদের চেয়ে বেশি সুবিধা ভোগী কোনো প্রাকৃতিক অধিকার আছে বলে তিনি স্বীকার করেন না। তিনি বলেন যে দুর্বলরা কখনো সবলদের দ্বারা শোষিত হতে পারে না। আইন এমন একটা বিষয় হবে যেটা সকলে সমানভাবে এটা যাতে সকলের ক্ষেত্রে যাতে সমান হয়, যে প্রাকৃতিক অধিকার সবলদের উপর সবলদের জন্য একটা বিষয় হবে, দুর্বলদের জন্য হবে, সেটা তিনি স্বীকার করেননি। মানুষের উত্থান পতন নিতান্তই আপতিক ব্যাপার। এ ব্যাপারে অধিকারের প্রশ্ন উত্থাপন করা চলে না। সত্য মিথ্যা, শুভ ন্যায় অন্যায় এসবের পার্থক্য নির্দেশ করবেন ক্ষমতার অধিষ্ঠিত ব্যক্তিরা, আর তাও তারা করবেন তাদের ইচ্ছা অনুযায়ী, কোনো বিশ্বজনীন বাহ্য মানদণ্ডের সাহায্যে নয়, অর্থাৎ ক্ষমতাসীন দলের সুখ সুবিধা নৈতিক বিধি নিয়মের নির্ধারক। সুতরাং আমরা যাকে ন্যায় বলি তা আসলে বলবানদের স্বার্থ ও সুবিধারই ন্যায়পরায়ণ। তো সুতরাং শিক্ষার্থীরা আমরা চারজন সফি দার্শনিকের দর্শনটা পড়লাম। এর মধ্যে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রোটাগোরাসের দর্শন। শিক্ষার্থীরা এখানে সফি দর্শনের সাথে গ্রিক দর্শনের পার্থক্যের আগে কিছু সমালোচনা আছে। তোমরা সমালোচনাটা একটু তোমাদেরকে আমি বলছি। এই যে এখানে পার্থক্যটা আছে তো অবশ্যই, কারণ গ্রিক দর্শনের সাথে তাদের বিরোধী মতটা ছিল। সমালোচনাটা তোমাদেরকে আমি আগে পড়িয়ে তারপরে আমি সফি দর্শনের সাথে গ্রিক দর্শনের পার্থক্যটা পড়াবো। দেখো, সফিস্টদের দার্শনিক মতবাদের বিপক্ষে বিভিন্ন আপত্তি দেখা দিয়েছে। সফিস্টরা প্রজ্ঞা ও বিচার বুদ্ধিকে অস্বীকার করে মানুষ নিজেই বস্তুর মূল্য নির্ধারক বলে মত প্রকাশ করেন। এখানে মানুষ বলতে তারা মানুষের সার্বিক শ্রেণীকে বোঝাননি, আবার বস্তুর মূল্য নির্ধারক বলতে বস্তুর সার্বিক রূপকে বুঝেছেন। অর্থাৎ এই মতবাদ স্ববিরোধিতায় উপনীত হয়েছে, সুতরাং এ মত গ্রহণ করা যায় না। তারপরে শিক্ষার্থীরা তোমাদের আরো কিছু বিষয় আছে যে তারা ইন্দ্রিয় প্রত্যক্ষণকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন সফিস্টরা, কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষণ কিন্তু প্রজ্ঞার কথা তারা বলেননি। প্রজ্ঞাকে তারা অস্বীকার করে তারা কি বলেছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ হলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তারা আইন প্রণয়নের ক্ষেত্রেও কিছুটা অসঙ্গতি ছিল তাদের দর্শনের মধ্যে, এবং তারা বলেছেন যে সত্য আপেক্ষিক। এখানে যে প্রোটাগোরাসের যে উক্তি, তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে প্রোটাগোরাস পড়াবো, প্রোটাগোরাসের যে বিখ্যাত উক্তি যে ব্যক্তি মানুষকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন, কিন্তু ব্যক্তি মানুষ ছাড়াও যে এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে, ব্যক্তি মানুষের কথা এখানে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তারপরে সফিস্ট ও সক্রেটিস উভয়ের দর্শনের মধ্যে তুলনামূলক আলোচনায় দেখা গিয়েছে যে জ্ঞানের ক্ষেত্রে সফিস্টরা ইন্দ্রিয় নির্ভর, অর্থাৎ তারা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে সক্রেটিস জ্ঞানকে সার্বজনীন বস্তুগত ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছেন। তাই বলা যায় সফিস্টদের তুলনায় সক্রেটিসের জ্ঞান তত্ত্বকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। সফিস্ট প্রধান যেটা তোমাদেরকে বললাম যে সত্যকে ব্যক্তিগত ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রভৃতির সাথে একীভূত করে ফেলেছেন, অর্থাৎ অনুভূতি ও সত্য অভিন্ন। তাই যদি হয় তবে পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ মানুষের মতো পশুও অনুভূতি
পরায়ণ। এখন ব্যক্তি মানুষকে যদি আমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে একটা স্বেচ্ছাচারিতার বিষয়টা চলে আসে। সেই ক্ষেত্রে সফিস্ট দর্শনটা নানাভাবে সমালোচিত হয়েছে। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমাদেরকে সমালোচনা আমি যদিও আগে পড়িয়েছি, কিন্তু সফিস্ট দর্শনের সাথে গ্রিক দর্শনের যে পার্থক্য সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমি তোমাদেরকে একটু তোমরা স্লাইডে একটু খেয়াল করো যে সফিস্টদের আলোচনার মূল বিষয় ছিল কি নিয়ে আলোচনা করতো, তারা মানুষ নিয়ে আলোচনা করত, জ্ঞান, তাদের আচরণ, আচরণগত সমস্যা ইত্যাদি। অপরদিকে প্রাচীন গ্রিক দার্শনিকদের কাছে বাহ্য প্রকৃতি ছিল তাদের দর্শনের প্রধান আলোচ্য বিষয়। অর্থাৎ সফিস্টরা মানুষ নিয়ে আলোচনা করত আর গ্রিক দার্শনিকরা কি করতো, বাহ্য প্রকৃতি নিয়ে আলোচনা করত। তার মানে কি, সফিস্টদের আলোচনার বিষয় ছিল মানুষ আর প্রাচীন গ্রিক দার্শনিকদের কাছে বাহ্য প্রকৃতি ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়। এটা হলো প্রথম পার্থক্য। তারপরে দেখো, সফিস্টরা অভিজ্ঞতার উপর নির্ভর করে, অর্থাৎ ইন্দ্রিয় শক্তির উপর তারা বেশি গুরুত্ব দিয়েছে। যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাই হলো সত্য। এখানে প্রজ্ঞা বা বুদ্ধি এখানে কোনো গুরুত্বহীন। মানব জীবনের সমস্ত বিভাগ থেকে জ্ঞান অর্জন করতেন। অপরদিকে প্রাচীন গ্রিক দর্শন ছিল জগৎ ব্যাখ্যার জন্য এক অপরিবর্তনীয় নীতি অনুসরণ, যে তারা একটি নীতি অনুসরণ করতেন। তারা সেখানে কি করতেন, তারা অভিজ্ঞতার উপর নির্ভর করতেন না। তারপরে সফিস্টরা দেখো, তৃতীয় যে পার্থক্য, সফিস্টরা নতুন করে সমাজ কাঠামো গড়ে তোলায় মনোযোগ দেন। অপরদিকে প্রাচীন গ্রিক দর্শনের মূল উপজীব্য ছিল বিশ্বতাত্ত্বিক, তাদের চিন্তা চেতনা ছিল সমষ্টি কেন্দ্রিক। চতুর্থত, সফিস্টরা বস্তুগত সত্য প্রতিষ্ঠায় তেমন আগ্রহ দেখায়নি, মূলত তাদের লক্ষ্য ছিল ব্যবহারিক, মননশীল নয়। অপরদিকে গ্রিক দর্শন ছিল সত্য সন্ধানী। এই জগতের উৎপত্তি, আমরা কি, আমরা মানুষ কোথা থেকে এসেছি, এই জগতের উৎপত্তি কোথা থেকে হয়েছে, আমি কি, আমি কে, মূলত এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মূলত দর্শনের সৃষ্টি হয়েছিল। তোমরা জানো, সেই থেরিস দর্শন পড়েছি যখন আমরা, তখন আমরা জানি তারা সত্যের সন্ধান করেছেন। এই জগতের উৎপত্তি, জগৎ, জীবন, মানুষের যে মৌলিক তত্ত্ব অনুসন্ধান, এটাই ছিল গ্রিক দর্শনের মূল উপজীব্য। আচ্ছা, তারপরে পঞ্চমত, সফিস্টরা আগেই বলেছি ইন্দ্রিয়, প্রজ্ঞা, সংবেদনের মধ্যে পার্থক্য অস্বীকার করেন। অপরদিকে প্রাচীন গ্রিক দার্শনিকরা ইন্দ্রিয়, প্রজ্ঞা এবং প্রজ্ঞা সংবেদনের মধ্যে পার্থক্য রচনা করেন। তারা কি করেছেন, ইন্দ্রিয়, প্রজ্ঞা ও সংবেদনের মধ্যে পার্থক্যকে অস্বীকার করেছেন। অপরদিকে প্রাচীন গ্রিক দার্শনিকরা ইন্দ্রিয়, প্রজ্ঞা এবং প্রজ্ঞা সংবেদনের মধ্যে পার্থক্য রচনা করেছেন। সফিস্টরা ছিলেন অদৃশ্যবাদে বিশ্বাসী ছিলেন না। সফিস্টদের প্রধান প্রোটাগোরাস বলেন যে দেবদেবী আছে কিনা সেই সম্বন্ধে আমি কিছু বলতে পারছি না। অন্যদিকে গ্রিকরা অদৃশ্যবাদে বিশ্বাসী ছিলেন। তারা প্রাচীন বিভিন্ন পাথর পূজা করতেন, সমুদ্র পূজা করতেন, সূর্যের পূজা করতেন, তারা ভাগ্যে তারা বিশ্বাসী ছিলেন। কিন্তু সফিস্টরা বলতেন যে আমি আমার নিজের ভাগ্য নিজেই গড়ে নেব, আমি আমার জ্ঞানের মাধ্যমে, আমি আমার প্রজ্ঞার মাধ্যমে, আমি আমার নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আমি জ্ঞান আহরণ করব। সেজন্য যদি কাউকে ঠকাতে হয়, সেজন্য কাউকে যদি কোনো কিছু করে কারো মানে তারা মানুষের কথা খুব একটা ভাবতেন না, নিজের সুবিধার জন্য তারা সমস্ত কিছু করতেন। তারা অদৃষ্টবাদের উপর তারা বিশ্বাসী ছিলেন না। সপ্তমত, মানে 7 নম্বর যে পার্থক্য, সফিস্টগণ গ্রিসের বিভিন্ন জায়গায় ঘুরে অর্থের বিনিময়ে শিক্ষা দান করতেন। অন্যদিকে প্রাচীন গ্রিক দার্শনিকরা জ্ঞান বিতরণে কখনো অর্থ নেননি। তোমরা জানো, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল তারা জ্ঞান বিতরণ করে গিয়েছেন এবং তাদের সেই জ্ঞানের ভাণ্ডার আজও আমরা সেই প্লেটোর আদর্শ রাষ্ট্র, তার শিক্ষা ব্যবস্থা আজও সেই আমরা সেভাবে ফলো করছি। তোমার অ্যারিস্টটলের অধিবিদ্যা বলো, তার রাষ্ট্রদর্শন, তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, তার যে রাষ্ট্রচিন্তা সেটা আজ পর্যন্ত তারা সেটা করছেন। এই জন্য তারা কখনোই অর্থের বিনিময়ে তারা করেননি, তারা শুধুমাত্র জ্ঞান বিতরণের উদ্দেশ্যে মানুষের জন্য তারা কাজ করে গিয়েছেন। যার ফলে গ্রিক দর্শনের সেই প্লেটো, অ্যারিস্টটলের সময়কে আধুনিক দর্শন বলো আর প্রাচীন দর্শন বলো, সমস্ত দর্শনের আঁতুড়ঘর বলা হয়।
তো শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে তো সফিজ দর্শনের সাথে গ্রিক দর্শনের পার্থক্য। তাহলে আজকে আমরা কি কি পড়লাম দেখো। সফিস্ট কি, সফিজ দর্শনের বৈশিষ্ট্য, সফিস্টদের মধ্যে যে চারজন বিখ্যাত দার্শনিক, প্রোটাগোরাসের দার্শনিক মতবাদ, জর্জিয়াস ক্যালিক্লিসের দার্শনিক মতবাদ, থেসিমিকাসের দার্শনিক মতবাদ, এবং লাস্টে আমরা সফিজ দর্শনের সাথে গ্রিক দর্শনের পার্থক্য। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকো শিক্ষার্থীরা, আমি খুব হতাশ, তোমরা আমাকে কখনো কোনো প্রশ্ন করো না। যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে ইনবক্সে আমার সহায়তা নিতে পারো। তো আমার মনে হয় তোমরা যেহেতু প্রশ্ন করছো, আমি আশা করি তোমরা হয়তো আমার ক্লাসগুলো সব ভালো করে বুঝতে পারছো। তবে ক্লাস খুললে অবশ্যই তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট দেখাবে, এবং তোমাদের হয়তো যদি ইনকোর্স পরীক্ষা নাও হয়, তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমেও কিন্তু তোমাদের ইনকোর্স পরীক্ষার মার্কস দেওয়া হতে পারে। এটা অবশ্য সময় বলা হবে, আমি এখনো জানি না, হয়তো হতেও পারে ইনকোর্স পরীক্ষা। আমি বলছি আর কি তোমাদেরকে, কারণ অ্যাসাইনমেন্টের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমরা জানো ক্লাস 6 থেকে, ছোট ক্লাস থেকে যেহেতু অ্যাসাইনমেন্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তোমাদেরকেও নিশ্চয়ই অনেক বেশি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো সুতরাং তোমরা এখন থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করা শুরু করে দাও। আমি তোমাদেরকে যে কয়টা ক্লাস করিয়েছি সবগুলোর অ্যাসাইনমেন্ট আমি ক্লাস যখন শুরু হবে, কলেজ যখন শুরু হবে, তখন আমি তোমাদের দেখব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব ভালো থাকবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং খুব সাবধানে থাকবে, সচেতন থাকবে। আমাদের এখন জীবনের সমস্ত কাজের সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো সচেতন থাকা, অন্যকে সচেতন থাকা, এবং পরিবারের সবার সুরক্ষায় সহায়তা করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।